বাংলাদেশে কোপা আমেরিকা শুরু হয়ে গেছে অনেক আগেই, যদিও বাংলাদেশের একটা সিগনিফিক্যান্ট পোর্শন মানুষের কোপা আমেরিকা শুরু হচ্ছে আগামীকাল সকালে, যখন ব্রাজিল মাঠে নামছে কোস্টারিকার বিপক্ষে। প্রথমবারের মতো এবারের কোপা আমেরিকায় গ্রুপ ডি এর ম্যাচ, এবং সকাল 7টায় আপনি টি স্পোর্টসে সরাসরি দেখছেন ব্রাজিল এবং কোস্টারিকার ম্যাচ। এমনি ভাই, কোপা আমেরিকা আপনার হয়তো আগে শুরু হয়েছে, আপনি যেহেতু আর্জেন্টিনা ফ্যান, ব্রাজিল সমর্থকদের শুরু হচ্ছে কাল থেকে। না, তা তো অবশ্যই আমাদের এখানের একটা বড় অংশ কিন্তু ব্রাজিলের সাপোর্টার, এবং কোপা আমেরিকার জন্য তো সবসময় ব্রাজিল একটা ফেভারিট দল হিসেবে আছে। ব্রাজিলের যদি লাস্ট স্ট্রাগল পিরিয়ডটা দেখেন, তারপরে আমার কাছে মনে হয় যে এই যে স্কোয়াডটা এবার খেলবে, আমি আসলে বেশ আশাবাদী, সত্যি কথা। এই কারণে আশাবাদী, আপনি যদি দেখেন তাদের কোচ আসার পরে যেটা করেছে, যে দলের মানে লিগের পারফর্মারদেরকে সে কল করেছে, কাউকে কিন্তু সে বাদ দেয়নি, সবাইকে নেওয়ার চেষ্টা করেছে এবং দলটাকে একটা দল হিসেবে পরিণত করার চেষ্টা করেছে। যদিও তাদের লাস্ট দু একটা ম্যাচে তাদের যদি আপনি খেলা দেখেন, সেখানে পারফরমেন্স আবার আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় তাদের ইমপ্রুভের জায়গা রয়েছে, স্পেশালি গোল স্কোরিংয়ের ক্ষেত্রে। বাট আমার কাছে মনে হয় যে ব্রাজিল তো আসলে সবসময় কোন ডেতে কোন দিন কীভাবে খেলবে সেটা আমি এই মুহূর্তে প্রেডিকশন করাটা, বাট যদি স্কোয়াড দেখেন, তারা কিন্তু সবাই কিন্তু সুপারস্টার প্লেয়ার এবং সুপার প্লেয়ার। যদি তারা যদি ওই পারফরমেন্স করতে পারে তাদের নামের বিচারে, যেটা ক্লাব ফুটবলে করে থাকে। চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। আমার কাছে মনে হয় যে এই ব্রাজিল দলটা বহুত দূরে যাবে। রুম ফর ইমপ্রুভমেন্ট বলছিলেন এমিলি ভাই, ব্রাজিলের রুম ফর ইমপ্রুভমেন্ট কই আছে? আমরা মোটামুটি একটা 11 প্রেডিক্ট করতে পারি যে দরিবাল কিরকম 11 নামাতে যাচ্ছেন। হয়তো এখন মিডফিল্ডটা নিয়ে তিনি হয়তো এক্সপেরিমেন্ট খুব একটা করবেন না। ডগলাস লুইস, ব্রুনো গিমারাইন্স আর পাকেতাই হয়তো স্টার্ট করবেন, সেটা আসলে 3 ম্যান নাকি 4-2-3-1 সেই ফরমেশন। আমার মনে হয় আমরা এইটা বোধহয় এখন পরিষ্কার করে বলতে পারি যে ব্রাজিল 4-3-3 ফরমেশনে খেলবে। ব্রাজিল 4-3-3 ফরমেশনে খেলার সম্ভাবনাই বেশি, কারণ আসলে সামনে যে এক্সপ্লোসিভ প্লেয়ার 3 জন রয়েছেন, ভিনিসিউস, রদ্রিগো আর রাফিনিয়া, তাদেরকে যতটুকু প্রোটেক্ট করা যায় তারা যখন আক্রমণে যাবেন, এরকম সিচুয়েশন কিন্তু ওয়ার্ল্ড কাপেও দেখা গেছে যে সবাই আক্রমণে চলে গেছেন, কাসেমিরো একা পিছনে বসে আছেন, যখন পেছন থেকে কাউন্টার আসছে সেগুলো সেভ করার জন্য খুব ইভেন্চুয়ালি ক্রোয়েশিয়ার গোলটা যদি দেখেন, ক্রোয়েশিয়ার এগেইনস্টে গোলটা কেউ ছিল না। তো মানে এই মিস্টেকগুলি আসলে আমার কাছে মনে হয় যে করলে এই ধরনের টুর্নামেন্ট আসলে টিকে থাকা মুশকিল। সরি, আমি আপনি বরং হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, এইরকম একটা ব্যাপার ব্রাজিল সমর্থকদের জন্য আপনি বেদনা জাগানোর জন্য কিন্তু কালকে ইয়ার ম্যাচে কোস্টারিকার কোচ কিন্তু তিনিও কিন্তু আর্জেন্টাইন, তিনি কিন্তু চাইলেই বেদনা জাগাতে পারবেন। গুস্তাভো আলফারো, তিনি কিন্তু আবার এই শেষবার ইকুয়েডরকে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়েছিলেন, আর সেই পারফরমেন্স তো আমাদের এখনো মনে আছে। তবে এই কোস্টারিকার পক্ষে হয়তো ওভাবে ব্রাজিলের এগেইনস্টে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা আমরা বোধহয় ডেফিনেটলি এতটাও এক্সপেক্ট করছি না কোস্টারিকার কাছ থেকে। কোস্টারিকা আবার এই আমেরিকার দল, মানে ওই আমেরিকান, তাই এই জায়গায় একটা ফারাক আছে। কোস্টারিকার সঙ্গে ব্রাজিল 2018 বিশ্বকাপেও খেলেছিল, যদিও এর পরে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে। ব্রাজিলের যদি আমরা একদম ব্যাকলাইন থেকে আসি, অ্যালিসনের স্টার্ট করার কথা, দানিলো রাইট ব্যাকে থাকার কথা, মার্কিনিওস হয়তো থাকবেন, লেফট ব্যাকে আমরা ভেন্ডেলকে হয়তো এক্সপেক্ট করতে পারি। মার্কিনিওসের সঙ্গে সেন্টার ব্যাক পার্টনার তো এডার মিলিতাওয়েরই হওয়ার কথা, আর মিডফিল্ড ফরওয়ার্ড লাইন যেমন গেব্রিয়েলও কিন্তু এখানে রয়েছে। আপনার গেব্রিয়েলও কিন্তু আমার কাছে মনে হয় আর্সেনালের দুর্দান্ত খেলেছে। এখন ইজ ডিপেন্ড অন আসলে ডরিবাল জুনিয়র আসলে কাকে সুযোগ দিবে, এবং এক্সপিরিয়েন্সের জায়গাটা যদি বলি, আমি বলছি এডার মিলিটো অবশ্যই মার্কিনিওসের সাথে ফার্স্ট সেন্টার ব্যাক হিসেবে আসে। বাট এখানে ভাইয়া যেটা বলেছে ইজ ট্রু, যে যদি 4-2-3-1 খেলে, দুইজন সেন্টার মিডফিল্ড যারা খেলবে, ওই দুজনের একটা বড় রোল থাকে সবসময় ব্রাজিল দলে, বিকজ লুকাস পেকোয়েটা কিন্তু ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে কিন্তু সে ততটা ব্যাক করে না, জানেন আপনি। এবং এখানে গুমিরেস এবং ডগলাস লুইস যদি আসলে প্রপার ওই জায়গাটা হ্যান্ডেল করতে পারে, আপনার ডিফেন্সের উপর একটা প্রেশার কম আসবে। বাট যেটা হয়েছে যে ওই দুজন প্লেয়ারের উপর একটা বড় রোল থাকবে, যদি তারা তাদের দায়িত্বটা পালন করতে পারে, ব্রাজিল দলটা আমার কাছে মনে হয় যে সুপার করতে পারে। আমার এই জায়গায় একটা ইন্টারেস্টিং পয়েন্ট এসছে, সেটা হচ্ছে যে যেটা বললেন যে লুকাস পাকেতা অত বেশি ব্যাক ট্র্যাক হয়তো করেন না, কিন্তু ইন্টারেস্টিংলি তিনি ওয়েস্ট হ্যামে যখন খেলেন তখন তাকে ভালো লো ব্লকে খেলে অভ্যস্ত হতে হয়, যেটা তার জন্য হয়তো ব্রাজিলের এই দলটাতে কিছুটা সাহায্য করতে পারে, কিছুটা ডেফিনেটলি সাহায্য করতে পারে। এবং পাকেতাকে ওই কঠিন রোলটা পালন করতে হতে পারে, যেটা আসলে নেইমার
ওই ফ্রি রোম করে করতেন, সেই আক্রমণের ফার্স্ট ফেজ থেকে কাজ করে বল সাপ্লাই দেওয়া কিংবা বক্সের ওই স্পেসটা খুঁজে বের করা যেখান থেকে আসলে বলটা হয়তো সেকেন্ড ফেজে আসলো, প্রথমবারে হয়তো ডিফ্লেক্টেড হয়ে আসলো, সেখানে সেকেন্ড বার বা থার্ড বারে সেখান থেকে আক্রমণের সুযোগ তৈরি করা, এই কাজটা পাকেতা ব্রাজিলের হয়ে করছেন। কিন্তু এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনি ধরেন ক্লাবে আপনি একটা রোল পালন করছেন, আবার ন্যাশনাল টিমে যে আরেকটা রোল, এটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায় আই থিঙ্ক যে কোনো প্লেয়ারের জন্যই। না অবশ্যই দুইটা রোল তো আসলে অ্যাডাপ্ট করার একটা সময়েরও ব্যাপার রয়েছে, এবং সেখানে পাকুয়েতার ব্যাপারটা হয়েছে পাকুয়েতা হিসেবে মানে অন্যরকম অন্য টাইপের একটা প্লেয়ার, ওর সাথে আসলে কাউকে মিলাতে পারবেন না। মানে ন্যাশনাল টিমে গেলে সে আসলে একরকমের দেখি, আপনার ক্লাব ফুটবলে কিন্তু সে আর এক রকমের পারফরমেন্স করে। ক্লাব ন্যাশনাল টিমের ব্যাপারটা হয়েছে যে তার সামনে যে 3 জন প্লেয়ার, হ্যাঁ তারা তো আসলে বেস্ট সাপোর্টিং, এবং তাদের আসলে রোটেশনের কারণে কিন্তু প্যাকুয়েতা কিন্তু দেখবেন যে পিছন থেকে অনেক গোল করার আপনার সুযোগ আসে তার কাছে। তো এইটা আসলে আমার মনে হয় যে ব্রাজিল দলের জন্য একটা বড় প্লাস। তবে ব্রাজিলের জন্য আরও যেটা ভালো খবর, দরিভাল জুনিয়র জানুয়ারিতে দায়িত্ব নিলেন কোচ হিসেবে, এবং তারপরে তিনি আসলে দলের সঙ্গে খুব বেশি ট্রেনিং সেশনের সময় পান নাই। মার্চে 2টা ফ্রেন্ডলি, জুন মাসে 2টা ফ্রেন্ডলি, এই হচ্ছে 4টা ম্যাচ তাদের ঝুলিতে। এরপরে টানা 19টা ট্রেনিং সেশন দরিভাল জুনিয়র এই কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলার আগে পাচ্ছেন, যেটা তার দলকে আমরা এখন আসলে বুঝতে পারবো যে দরিভাল কি করতে চান। কারণ আগেরগুলো ছিল হয়তো স্পেনের সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে নামতে হবে, সেই প্রিপারেশন নিয়ে তিনি নেমে গেছেন। এবার তিনি সময় পেয়েছেন, 19টা ট্রেনিং সেশন কম না ন্যাশনাল টিমের জন্য, তাই না? মানে এটা অনেক হিউজ ব্যাপার, হিউজ ন্যাশনাল টিমের জন্য এটা হিউজ। কারণ আপনি অনেক টিম আছে 6টা 7টা সেশনও পায়নি, কিন্তু তারা কোপা আমেরিকাতে চলে আসছে। এবং আমার 19টা সেশন, এটা অলমোস্ট আমার মনে হয় যে একটা প্রি সিজনের মতো, অলমোস্ট একটা প্রি সিজনের মতো। আমরা যদি এবার ফরওয়ার্ড লাইনে আসি, ওখানে ভিনিসিয়াসকে সরানো যাবে না, ওখানে রদ্রিগোকেও সরানো যাবে না। নাম্বার 10 নেইমার ইনফ্যাক্ট গেছেন, যেখানে খেলা হচ্ছে সেখানে নেইমারকে দেখার জন্য রাস্তার উপর থেকে দেখতে পাচ্ছিলাম যে নেইমার রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, নিচে মানুষ ভরে গেছে। নেইমার বলছেন যে তিনি আসলে ভরসা রাখতে চান রদ্রিগোর উপরে। নাম্বার 10 জার্সিটার একটা মানে ভার তো অবশ্যই আছে, আর ব্রাজিলের এই দলটা ভিনিসিয়াসের চেয়েও তিনি এগিয়ে রাখছেন রদ্রিগোর রোলটা। রদ্রিগো তো ডেফিনেটলি তার একটা দায়িত্ব ছিল যখন জিনিস ছিলেন, তাকে কিন্তু ওই নাম্বার 10 রোলে তিনিই খেলাচ্ছিলেন। এখন মোটামুটি তিনি সেন্টার ফরওয়ার্ড ওই রোলটাতেই তিনি শুরু করবেন, এবং তার স্টার্টিং পজিশন নিয়ে আসলে কারো কোনো সন্দেহ নেই। রদ্রিগো আর ভিনিসিয়াসের ওই কম্বিনেশনটা আমরা রিয়াল মাদ্রিদে দেখে অভ্যস্ত। রদ্রিগো হয়তো লেফটে কিছুটা সুইচ করে যাবেন, ভিনিসিয়াস একটু সেন্ট্রালি নিচে নেমে আসবেন, এবং দেখতে ভাল লাগে আসলে কম্বিনেশনটা, মানে চোখেরও একটা শান্তির ব্যাপার আছে। তবে এখন কনভার্সনের জায়গা থেকে আপনি বলতে পারেন ভিনিসিয়াসের গোল কনভার্সন কিন্তু ব্রাজিল আবার একটু কম, খারাপ, মাত্র 3টা, খারাপই বলা যায় আসলে, মানে একদম সোজা কথায়। তবে আই থিঙ্ক যখন ম্যাচটা সেকেন্ড হাফে চলে যাবে তখন আরেকজন ব্রাজিলের ওয়ান্ডার বয় সাভিও এনরিককে তো আমরা হয়তো অবশ্যই মাঠে দেখতে পারবো নাকি। রদ্রিগো সেটা তো নিশ্চয়ই রদ্রিগোর জায়গায় না, এটাই ডিপেন্ড অন আসলে ম্যাচের সিচুয়েশন কোন রকমের কোন পর্যায়ে যায়। মানে এটা তো আমি এখানে বলতে পারবো না রদ্রিগো বা রাফিনার জায়গায়, ইজ ডিপেন্ড অন ডিমান্ড আর কি। ম্যাচ ডিমান্ডে আসলে কার জায়গা যেতে পারে, সেটা ভিনির জায়গায় হতে পারে, নাম্বার 9 রাফিনার জায়গা। বাট এনরিকে যেটা হয় আমার কাছে মনে হয় যে সুপার ক্লাসিক প্লেয়ার, মানে গোল করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার তার সব কিছুই রয়েছে। মানে গোল করা তো একটা হেবিটের ব্যাপার, আপনি চাইলেই গোল করতে পারবেন না, এটা একটা মানুষের তো ব্যাপার। যে আমি অনেক প্লেয়ার আছে দেখবেন যে সারাক্ষণ ম্যাচ খেলে সুযোগ তৈরি করতে পারে না, বড় সুযোগ আসে সেটা কনভার্ট করতে পারে না, আবার অনেক কাছে একটা সুযোগ আসবে ওইটাই গোল করবে। এনরিক আমার কাছে মনে হয় যে লাইক সেম প্লেয়ার। ব্রাজিলের মিডিয়া থেকেও কিন্তু এরকম একটা প্রেশার আছে যে এনরিককে খেলিয়ে দাও, কারণ রদ্রিগো তো স্ট্রাইকার না। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে এই জায়গায় আমার মনে হয় সাভিওর নামটা বলতে গিয়েছিলাম, তার উপরেও একটু নজর রাখতে হবে, যেহেতু জিরোনার ফুটবলার এবং তাকে অনেকে ধরছে, মানে টুর্নামেন্টে আমরা ডার্ক হর্স ধরি না, তাকে অনেকে ধরছে যাই হোক মানে ডার্ক হর্স প্লেয়ার হোয়াটএভার, যাই হোক আমরা সেই দিকে না যাই। প্রেডিকশন টাইম, আমাদের সময় একদম শেষ। ব্রাজিলের প্রেডিকশন ব্রাজিল 2-0 কোনো গোল লাইনে যাচ্ছি না, ব্রাজিল ইজিলি। আমার কাছে মনে হয় ব্রাজিল জিতবে, কিন্তু ব্রাজিল কত কনভিন্সিংলি জিততে পারে আমার মনে হয় সেদিকেই বেশিরভাগ ব্রাজিল ভক্তের নজর থাকবে। ঠিক সকাল 7টায় এই ম্যাচটা আপনি দেখতে পাচ্ছেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে। আপনার প্রেডিকশন রাখুন মনে মনে, শেষে আমরা মিলিয়ে নেব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.